ওয়েলকাম নলেজ সেল ইউটিউব চ্যানেলে। আজকে আমি যে কন্টেন্টের উপর ভিডিওটা করছি সেটা হচ্ছে ট্যারিফ পাওয়ার সিস্টেমে বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। ডিপ্লোমা লেভেলে, বিটেক লেভেলে বা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য কিন্তু ট্যারিফ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক কনসেপচুয়াল কোয়েশ্চেন্স কিন্তু আসে, এখান থেকে অনেক নিউমেরিক্যালস প্রবলেম আসে। তো আজকের এই ভিডিওটাতে আমরা কিন্তু পুরো কনসেপচুয়াল পার্টটা আমরা কিন্তু এখানে ডিসকাস করব। এই ভিডিওটা তোমরা যদি দেখো, এরপর যে নিউমেরিক্যাল প্রবলেমসগুলো রয়েছে সেগুলো কিন্তু সলভ করতে তোমাদের খুব সুবিধা হবে। কি ক্যালকুলেশনে ট্যারিফ করা হয়, কত ডিফারেন্ট টাইপস অফ ট্যারিফ কি, তাদের অবজেক্টিভ কি, সবটা আমরা ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটা যারা দেখছো তাদেরকে বলবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর এই চ্যানেলে যারা ফার্স্ট ভিডিও দেখছো তাদেরকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে ঠিকভাবে পৌঁছয়, তোমরা চ্যানেলটাকে ঠিকভাবে ফলো আপ করতে পারো। তো আমরা কন্টেন্টে চলে যাচ্ছি। ট্যারিফ কি? বেসিক্যালি ট্যারিফ হচ্ছে, যেমন ট্যারিফ ওয়ার্ডটা হচ্ছে যে কি রেটে আমরা বিক্রি করছি বা কি রেটে সেটা চলছে। হোটেলের ট্যারিফ, যে হোটেলের রেন্ট সেটাকে হোটেলের ট্যারিফ হয়। তেমন আমরা ইলেকট্রিক্যাল এনার্জি কি রেটে বিক্রি করছি সেটাকেই কিন্তু ট্যারিফ বলে। তার ডেফিনেশন হচ্ছে দ্য রেট অ্যাট হুইচ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ সাপ্লাইড টু আ কনজিউমার ইজ নোন অ্যাজ ট্যারিফ। আমরা কনজিউমারের কাছে কি রেটে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে আমরা এখানে সাপ্লাই করছি সেটাকে আমরা ট্যারিফ বলি। ডিফারেন্ট টাইপস অফ ট্যারিফ এরপরে আসবো। তার আগে বলবো যে এই ট্যারিফের যে অবজেক্টিভগুলো কি। ট্যারিফের যে অবজেক্টিভগুলো রয়েছে, ফার্স্ট অবজেক্টিভ হচ্ছে রিকভারি অফ কস্ট অফ প্রডিউসিং ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাট দ্য পাওয়ার স্টেশন। কি রিকভারি করতে হবে? কস্ট অফ প্রডিউসিং ইলেকট্রিক্যাল এনার্জি। যে কস্টিংটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি প্রোডাকশনের জন্য, যে কস্টিংটা হচ্ছে সেটা যেন আমরা রিকভারি করতে পারি। দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি? রিকভারি অফ কস্ট অফ দ্য ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম। ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমের তার জন্য অনেক অ্যাপারেটাস লাগে, তার হিউজ কস্টিং রয়েছে। পুরো সিস্টেমের জন্য কিন্তু, প্রোটেকশনের জন্য কিন্তু তার জন্য কিন্তু অনেক অ্যাপারেটাস লাগে, তারও একটা কস্টিং রয়েছে। আমরা সেই টোটাল কস্টিংটাকে যেন রিকভারি করতে পারি। দ্যাট ইজ দ্য অ্যানাদার অবজেক্টিভ অফ দ্য ট্যারিফ। নেক্সট পয়েন্ট কি? রিকভারি অফ কস্ট অফ অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স অফ সাপ্লাই অফ ইলেকট্রিক্যাল এনার্জি। তার মানে আমরা শুধু যেখানে পাওয়ার স্টেশনের বানাতে যেটা কস্টিং সেটাকে যাতে রিকভারি করতে পারি, তার সাথে সাথে রেগুলার যে আমরা পাওয়ার জেনারেট করছি, রেগুলার যে আমরা তার যে মেনটেন্যান্স কস্ট রয়েছে, তার যে অপারেশনাল কস্ট রয়েছে, সেইটাকেও যেন আমরা রিকভারি করতে পারি। আর লাস্ট পয়েন্ট হচ্ছে রিকভার এ সুটেবল প্রফিট অন দিস ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। শুধু তো এখানে এই পার্টগুলোকে রিকভারি করলে হবে না, তার সাথে সাথে এই ওভারঅল সিস্টেমের যেন বা গভর্নমেন্টের যেন একটা প্রফিট আসে, সেদিকটাও কিন্তু এখানে অ্যাড করা হয়, সেটাও কিন্তু অ্যাড অন থাকে। তাহলে তাহলে টোটাল কস্টিংটাকে আমরা কি ভাগে ভাগ করছি? ফার্স্ট অফ অল হচ্ছে পাওয়ার স্টেশনটা তৈরি করতে যে কস্টিং, সেইটা। পাওয়ারটাকে ট্রান্সমিট আর ডিস্ট্রিবিউট করতে যে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের যে কস্টিং রয়েছে, তার অ্যাপারেটাসের কস্টিং, তার প্রোটেকশনের জন্য যে অ্যাপারেটাস রয়েছে তার কস্টিং, সেইটা। আর ফাইনালি সেইটা অপারেশন করাতে বা তার মেনটেন্যান্সের যে অপারেশনাল কস্ট বা মেনটেন্যান্স কস্ট রয়েছে সেইটাকে রিকভারি করার জন্য, আর তার সাথে একটা সুটেবল প্রফিটকে রাখার জন্য। সেইটাই হচ্ছে অবজেক্টিভ অফ ট্যারিফ। নেক্সট পার্টে আসছি, ক্যারেক্টারিস্টিক্স অফ ট্যারিফ। কি ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স কি থাকতে পারে? ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্রপার রিটার্ন। আমরা যেন ট্যারিফ থেকে একটা প্রপার রিটার্ন আমরা পাই, কনজিউমারের কাছ থেকে যেন একটা প্রপার রিটার্ন আমরা এখানে পাই। ফেয়ারনেস থাকে, যেন এই পুরো সিস্টেমটা যেন কনজিউমারের কাছে কিন্তু পুরো জিনিসটা বোঝা যায়, কনজিউমারের যেন কোনো হেজিটেশন না থাকে যে কি রেটে হচ্ছে বা কি রেটে ট্যারিফটা হচ্ছে, কি রেটে তারা এনার্জিটা কিনছে, সেই নিয়ে যেন কোনো রকম তাদের মধ্যে কোনো হেজিটেশন না থাকে, সেটা কিন্তু দেখা হয়। পুরো সিস্টেমটা ফেয়ার যাতে হয় সেইটা কিন্তু দেখতে হবে। সিম্পলিসিটি, অবভিয়াসলি সিস্টেমটা সিম্পল হতে হবে, নাহলে কিন্তু সবার পক্ষে সেই সিস্টেমটা বোঝা পসিবল হবে না। নেক্সট পয়েন্ট হচ্ছে রিজনেবল প্রফিট। অবভিয়াসলি সেখান থেকে একটা রিজনেবল প্রফিট আসতে হবে।
কারণ এই ওভারঅল সিস্টেমটা থেকে গভর্নমেন্ট কিন্তু একটা প্রফিট আর্ন করতে পারে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে অ্যাট্রাকটিভ, কেননা এমনভাবে এই ট্যারিফটাকে আমাদেরকে সাজাতে হবে বা ট্যারিফটাকে স্ট্রাকচারটাকে এমনভাবে স্ট্রাকচার করতে হবে, স্ট্রাকচার ওয়েতে রাখতে হবে যেন এখান থেকে কিন্তু এইখান থেকে মানে কনজিউমাররা যেন অ্যাট্রাকশন পায়, তাদের যেন এটা যেন কনজিউমারদের কাছে অ্যাট্রাকটিভ হয়, হ্যাঁ, যে কারণে তারা বেশি বেশি করে পাওয়ার কনজামশন করে, এনার্জি কনজামশন করতে পারে, হ্যাঁ, তাদের মধ্যে এনার্জি কনজামশনের আমি বলবো যে তাদের ইন্টারেস্টটা সেটা যেন গ্রো করে, সেইভাবে কিন্তু এই ট্যারিফ স্ট্রাকচারটা করা হয়। নেক্সট যেটা আসছি, several factors influence the structure and rate of electricity tariff। কিছু ফ্যাক্টরস রয়েছে যেটার উপর বেস করে কিন্তু ট্যারিফটা চেঞ্জ হয় বা ট্যারিফ স্ট্রাকচারটা তৈরি করা হয়। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কস্ট অফ জেনারেশন। কোল, ন্যাচারাল গ্যাস বা রিনিউয়েবল এইসব ডিফারেন্ট টাইপস অফ সোর্স যেখান থেকে আমরা পাওয়ার জেনারেট করতে পারি, দ্য কস্ট টু প্রডিউস ইলেকট্রিসিটি, সেই কস্টিংটা আমাকে কিন্তু জানতে হবে, দ্যাট ইজ কল্ড কস্ট অফ জেনারেশন। নেক্সট পয়েন্ট হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট। ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট এক্সপেন্সেস রিলেটেড টু দ্য ট্রান্সপোর্টেশন অফ ইলেকট্রিসিটি ফ্রম জেনারেটিং প্ল্যান্টস টু কনজিউমার। প্রথমে কি হয়, প্রথমে জেনারেটিং স্টেশনে পাওয়ারটাকে জেনারেট করা হয়, সেটা হচ্ছে কস্ট অফ জেনারেশন, সেখানে হয়ে গেল। নেক্সট যে সাবস্টেশন অবধি যায়, যেখানে পাওয়ারটা ডিস্ট্রিবিউট করা হয় বা সেখানে লোকালি একটা সাবস্টেশন অবধি পৌঁছয়, যে স্টেশনে পাওয়ার জেনারেট হলো সেখান থেকে সাবস্টেশনের কিন্তু একটা লং ডিস্টেন্স থাকে, এর মধ্যে কিন্তু কোথাও পাওয়ার কিন্তু কাউকে দেওয়া হয় না, কোথাও কিন্তু এখানে টানা টোটাল পাওয়ারটা কিন্তু এখান থেকে সাবস্টেশনে যায়, মাঝখানে কিন্তু কোথাও পাওয়ারটা ডিস্ট্রিবিউট করা হয় না। এই পোর্শনটাকে বলা হয় ট্রান্সমিশন, তার কস্টিং রয়েছে। ট্রান্সমিশনের পর এবার পাওয়ারটাকে লোকেশন ওয়াইজ সেটাকে ডিস্ট্রিবিউট করা হয় যে কনজিউমারদের কাছ থেকে, সেখান থেকে কনজিউমাররা ট্যাপ করে করে নেয়। ট্রান্সমিশন সেক্টরে কিন্তু কোনো রকম ট্যাপিং হয় না, তাহলে সেখানে আমাদের তিনটে কস্টকেই দেখতে হবে, জেনারেশন কস্ট দেখতে হবে, ট্রান্সমিশন কস্ট দেখতে হবে, আর তার সাথে সাথে ডিস্ট্রিবিউশন কস্টও কিন্তু দেখতে হবে। কনজিউমার টাইপ, ডিফারেন্ট টাইপস অফ কনজিউমার হয়। আমরা এর আগে যে ভিডিও করেছি সেখানে আমরা ডিফারেন্ট টাইপস অফ কনজিউমার ডিসকাস করেছি। কি কনজিউমার হতে পারে, ডোমেস্টিক কনজিউমার হতে পারে, কমার্শিয়াল কনজিউমার হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার হতে পারে, মিউনিসিপ্যাল কনজিউমার হতে পারে, ডিফারেন্ট টাইপস অফ লোডস, মানে তারাই হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ কনজিউমার্স। ইরিগেশন লোডস হতে পারে, ট্র্যাকশন, সেইখান থেকে তারাও কিন্তু ট্র্যাকশন যে পার্টটা রয়েছে তারাও কিন্তু হিউজ পাওয়ার কিন্তু কনজিউম করে, তারাও কিন্তু একটা কনজিউমারের পার্ট। তো ডিফারেন্ট টাইপস অফ যারা কনজিউমার রয়েছে তাদের জন্য কিন্তু আলাদা আলাদা ট্যারিফও হয়, কখনো কখনো কোনো ট্যারিফে কিন্তু তাদের জন্য সেম ট্যারিফও হয়, সেটা দেখাচ্ছি। এরপর হচ্ছে যে ডিমান্ড প্যাটার্নস, কি প্যাটার্নে রয়েছে সিজনাল বা ডেইলি যে কি ভ্যারিয়েশন রয়েছে, যে ডিমান্ড তার কি কি চেঞ্জ রয়েছে সেটা আমরা লোড কার্ভ থেকে পেতে পারি, সেটাও কিন্তু এখানে দেখা হয়। নেক্সট ওয়ান হচ্ছে রেগুলেটরি পলিসি, যে গভর্নমেন্টের পলিসিগুলোর উপর ডিপেন্ড করে যে ট্যারিফ স্ট্রাকচার কি হবে। টাইপস অফ ট্যারিফ, ফার্স্ট যেটা টাইপ হচ্ছে সেটা হচ্ছে সিম্পল ট্যারিফ। সিম্পল ট্যারিফ কি? সিম্পল ট্যারিফ হচ্ছে যে এখানে সিম্পল ট্যারিফে কি হয়, প্রত্যেকটা ইউনিটের জন্য একটা রেট থাকে, সে যে টাইপেরই কনজিউমার হোক না কেন, ডোমেস্টিক কনজিউমার হোক, সেখানে ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার হোক বা অন্য টাইপের কনজিউমারই হোক না কেন, প্রত্যেকের কিন্তু এখানে কিন্তু একটা সেম, প্রত্যেকে কিন্তু যত টাইপেরই কনজিউমার হোক না কেন তারা কিন্তু সেম রেটে কিন্তু পাওয়ার কনজাম্পশন করে, তাদের জন্য ট্যারিফ কিন্তু সেম হয়। যদি 100 ইউনিট মানে কি, 1 ইউনিট মানে 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার। 1 কিলোওয়াট লোড যদি 1 আওয়ার ধরে যদি কনজাম্পশন হয় সেটাকে 1 কিলোওয়াট আওয়ার বলে, এটাকে বলা হয় 1 কিলোওয়াট। প্রত্যেক ইউনিটের কস্টিং যদি 10 টাকা হয় তাহলে 100 ইউনিটের কস্টিং কত হবে? 1000 টাকা। এটা কিন্তু এই 100 ইউনিট কিন্তু যে কোনো টাইপের অফ লোডিং হতে পারে, সেটা ডোমেস্টিক লোড হতে পারে, তারা ইন্ডাস্ট্রিয়াল লোড হতে পারে, তারা কমার্শিয়াল লোড হতে পারে, প্রত্যেকের জন্য কিন্তু একই ট্যারিফ।
পার ইউনিটের দাম 10 টাকা, যে যত ইউনিট কনজাম্পশন করবে তাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করে ওভারঅল কস্টিং চলে আসবে। এই টাইপ অফ ট্যারিফকে বলা হয় সিম্পল ট্যারিফ। when there is a fixed rate per unit of energy consumed, it is called simple tariff or uniform rate tariff. নেক্সট আসছে ফ্ল্যাট রেট ট্যারিফ। ফ্ল্যাট রেট ট্যারিফ কি? ফ্ল্যাট রেট ট্যারিফ হচ্ছে when different types of consumer are charged at different uniform per unit rate, it is called flat rate tariff. ফ্ল্যাট রেট ট্যারিফে সাপোজ আমি তিন ধরনের কনজিউমারের কথা দেখছি, ডোমেস্টিক কনজিউমার, ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার, কমার্শিয়াল কনজিউমার। ডোমেস্টিক কনজিউমারের জন্য পার ইউনিটের রেট হচ্ছে ₹7, এর পার ইউনিটের রেট হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালের ₹10 আর এর হচ্ছে ₹8। এবার প্রত্যেকটা কনজিউমারে যদি 100 ইউনিট করে নেয় তাহলে এর কস্টিং হচ্ছে ₹700, এর কস্টিং হচ্ছে ₹1000, এর কস্টিং হচ্ছে ₹800। জাস্ট প্রত্যেকটা ডিফারেন্ট টাইপস অফ কনজিউমারের জন্য তাদের কিন্তু রেট কিন্তু আলাদা, তাই টোটাল কস্টিংটাও কিন্তু এখানে আলাদা দাঁড়াচ্ছে। এই টাইপটাকে ট্যারিফটাকে বলা হয় ফ্ল্যাট রেট ট্যারিফ। যদি আমরা একটা কার্ভে দেখাই তাহলে একটা ক্যাটেগরি 1, এই ক্যাটেগরিটা অবভিয়াসলি এটা হবে সবচেয়ে কম ডোমেস্টিক কনজিউমার, ক্যাটেগরি 2 এইটা হবে কমার্শিয়াল কনজিউমার, আর ক্যাটেগরি 3 এইটা হবে ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার। ঠিক আছে, এইখানে আমি ক্যাটেগরিটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা হবে 3, এটা 2, মানে এটা হচ্ছে ক্যাটেগরি 1, ক্যাটেগরি 3, ক্যাটেগরি 2। তো এই হচ্ছে ফ্ল্যাট রেট ট্যারিফ। নেক্সট আসছে ব্লক রেট ট্যারিফ। ব্লক রেট ট্যারিফের কনসেপ্ট কি? এখানে টোটাল সিস্টেম, টোটাল এনার্জি কনজাম্পশনটাকে কিছু ব্লকে ভেঙে নেওয়া হয়। সাপোজ আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, 0 থেকে 100, 300, 500 আর তারপরে এদের প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা রেট রয়েছে। 100 অবধি রেট হচ্ছে ₹10, তারপর হচ্ছে ₹8, ₹7, ₹5। তার মানে 100 কিলোওয়াট পর্যন্ত বা 100 ইউনিট পর্যন্ত একটা ব্লক, 100 থেকে 300 পর্যন্ত আরেকটা ব্লক, 300 থেকে 500 পর্যন্ত আরেকটা ব্লক, বাকি রিমেনিং যা রয়েছে তার জন্য আরেকটা ব্লক। সাপোজ কেউ যদি 550 এখানে যদি কনজাম্পশন করে, আমি একটা ধরে নিচ্ছি এখানে 550 যদি কনজাম্পশন করে, এত ইউনিট যদি কনজাম্পশন করে, তাহলে তার বিল কত আসবে? তার ট্যারিফটা এই স্ট্রাকচারের ট্যারিফে তার বিল আসবে, প্রথম 100 এর জন্য আসবে 100 × 10 প্লাস এই 200 এর জন্য আসবে × 8 প্লাস এই 200 এর জন্য আসবে × 7। তাহলে কত হলো? 100 হলো, 200 হলো, 500 হলো, আর এই 50 এর জন্য আসবে × 5। এই হবে টোটাল কস্টিং। তাহলে 100 + 200 300 + 200 500 + 50 550, টোটাল 550 ট্যারিফটা এই রেসপেক্টে দেখানো হবে। তাহলে এই টোটাল কস্টিং হচ্ছে, এটা করলে হচ্ছে 1000, এখানে 1600 1600 1600 1000 1400
250 ইকুয়ালস টু কত হচ্ছে 3000 4000 4250 এই হচ্ছে আমার টোটাল কস্টিং। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে এখানে একটা ডিফারেন্স রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইলেকট্রিসিটি বোর্ড থেকে কিন্তু সাবসিডি দেওয়া হয়। সাবসিডি দেওয়া হয় মানে একটা পার্ট কিন্তু আমাদের হয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু একটা পার্ট সেটা পে করে দেয়। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা যে ট্যারিফটা থাকে সেখানে কি হয়, যত বেশি ইউনিট হয় তত রেট কিন্তু বাড়তে থাকে। প্রথম 100 ইউনিটের জন্য যদি 5 টাকা হয়, 100 থেকে 300 এর জন্য 7 টাকা হয়, 300 থেকে 500 এর জন্য 10 টাকা হয়, এইভাবে কিন্তু এটা বাড়তে থাকে। কিন্তু বাইরে 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 যে কান্ট্রিতে কি হয়, অন্যান্য কান্ট্রিতে কি হয়, সেখানে যত মাস অ্যামাউন্টে বাল্ক অ্যামাউন্টে আমরা এনার্জি কনজাম্পশন করব তত কিন্তু তার রেট কিন্তু কমতে থাকে। যেমন প্রথমে 100 এর জন্য ₹10, তারপরে 200 এর জন্য ₹8, তাতে কি হচ্ছে গ্র্যাজুয়ালি কিন্তু এই রেটটা কিন্তু ইলেকট্রিসিটি রেটটা কিন্তু কমতে থাকছে। কিন্তু আমাদের এখানে যেহেতু সাবসিডি দেওয়া হয় এই ক্ষেত্রে এই রেটটা কিন্তু বাড়তে থাকে, ব্লক ওয়াইজ রেটটা কিন্তু বাড়তে থাকে। তো এই টাইপ অফ ট্যারিফটাকে বলা হয় ব্লক রেট ট্যারিফ। নেক্সট আসছি টু পার্ট ট্যারিফ। টু পার্ট ট্যারিফ কি? টু পার্ট ট্যারিফ হচ্ছে এখানে ট্যারিফকে দুটো পার্টে এখানে ভেঙে নেওয়া হয়। ফার্স্ট পার্টটা কি, টোটাল চার্জকে কি করা হচ্ছে, এই একটা পার্টে ভাঙা হচ্ছে, এই একটা পার্টে ভাঙা হচ্ছে। এই পার্টটাতে দেখো বি রেটে দেয়া হচ্ছে, আর এখানে পাওয়ার ওয়াইজ কিন্তু কিলোওয়াট কি, কিলোওয়াট কিন্তু এনার্জি না পাওয়ার, আর কিলোওয়াট আওয়ারটা কি, এটা হচ্ছে এনার্জি। এখন কত ইউনিট হচ্ছে, তার মানে যত বেশি ইউনিট হবে পার ইউনিটে, যদি পার ইউনিটের চার্জ যদি 10 টাকা হয় তাহলে সি এর ভ্যালু এখানে হবে ₹10। ₹10 কেউ যদি 100 ইউনিট করে তাহলে ₹10 × 100, কেউ যদি 200 ইউনিট করে ₹10 × 200, এই অর্ডারে কিন্তু এই পার্টটা চলতে থাকে। আর বি ইন্টু কিলোওয়াট, এখানে কিলোওয়াটটা হচ্ছে তার ম্যাক্সিমাম ডিমান্ড। এখানে দেখানো হয়েছে যে ইট ইজ দ্য বেসিস অন ম্যাক্সিমাম ডিমান্ড অফ দ্য কনজিউমার। ম্যাক্সিমাম ডিমান্ড কি, কনজিউমারকে একটা ম্যাক্সিমাম ডিমান্ড সেট করে নিতে হয়। সাপোজ সেটা 100 হতে পারে, সেটা 200 হতে পারে, সেটা 500 হতে পারে, সেটা কনজিউমার কি করে, কনজিউমার কিন্তু একটা ম্যাক্সিমাম ডিমান্ডকে সেট করে দেয় যে এই অবধি তার কিন্তু ম্যাক্সিমাম এই অবধি সে কিন্তু কনজিউম করতে পারে। সেই অনুযায়ী কিন্তু এখানে বিলিংটা হয়। সাপোজ কোনো একজন কনজিউমার সে ম্যাক্সিমাম সেট করেছে 200, তার প্রত্যেক কিলোওয়াটের জন্য চার্জ হচ্ছে 2 টাকা। এবার কেউ যদি 500 করে তাহলে 500 × 2। এখন এই পার্টটা কিন্তু এই যে পার্টটা রয়েছে এটা কিন্তু সেমি ফিক্সড চার্জ। বি ইন্টু কিলোওয়াট, এই যে পার্টটা রয়েছে এইটা কিন্তু সেমি ফিক্সড চার্জ, আর এই পার্টটা কিন্তু ভেরিয়েবল চার্জ। এটা কেন সেমি ফিক্সড? কেননা ম্যাক্সিমাম যত পাওয়ার কনজাম্পশন, এনার্জি কনজাম্পশন যাই চেঞ্জ হোক না কেন, এই সেমি ফিক্সড চার্জটা কিন্তু চেঞ্জ হবে না। একমাত্র ম্যাক্সিমাম ডিমান্ড চেঞ্জ হলেই কিন্তু এই পার্টটা চেঞ্জ হবে, আদারওয়াইজ কিন্তু এই পার্টটা চেঞ্জ হবে না। আর অন্যদিকে এই সি ইন্টু কিলোওয়াট আওয়ার, এই পার্টটা কিন্তু চেঞ্জ হবে যত আমরা এখানে লোড বাড়াবো, যত আমরা এখানে এনার্জি কনজাম্পশন করব তার সাথে সাথে কিন্তু এটা বাড়বে। সাপোজ কেউ দুটো, এটা হচ্ছে এ আর বি, এ বি যদি প্রত্যেকেই আমি ধরে নিচ্ছি 200 ইউনিট কনজাম্পশন করেছে, পার ইউনিট 10, এও 200 করেছে, এও 200 করেছে। এবার এ ম্যাক্সিমাম ডিমান্ড বলেছিল 300 আর এ ম্যাক্সিমাম ডিমান্ড বলেছিল 500, তাহলে 8 পার কিলোওয়াট ম্যাক্সিমাম ডিমান্ডের জন্য ₹2 যদি ধরি, তারপরে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে, তাহলে 600 প্লাস 2600, 1000 প্লাস 2000, 3000। তাহলে সেম এনার্জি কনজাম্পশন করার পরেও বিকে কিন্তু বেশি পে করতে হচ্ছে। তার কারণ কিন্তু একে ₹2600 আর একে ₹3000 পে করতে হচ্ছে।
বি কে কিন্তু বেশি পে করতে হচ্ছে, তার কারণ কিন্তু বি তার ম্যাক্সিমাম ডিমান্ডটা বেশি নিয়েছিল, তাই তার পার ইউনিট ম্যাক্সিমাম ডিমান্ড, পার কিলোওয়াট ম্যাক্সিমাম ডিমান্ড হিসাবে কিন্তু তার টোটাল চার্জটা কিন্তু যেহেতু বেশি হয়েছে, তার টোটাল চার্জটাও কিন্তু বেড়ে গেছে। এই ট্যারিফটাকে বলা হয় টু পার্ট ট্যারিফ। তার দুটো পার্ট, একটা হচ্ছে সেমি ফিক্সড চার্জ, একটা হচ্ছে ভেরিয়েবল চার্জ। এখন নেক্সট যে ট্যারিফটা বলবো, জাস্ট এর সাথে একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে থ্রি পার্ট ট্যারিফ। থ্রি পার্ট ট্যারিফ। থ্রি পার্ট ট্যারিফটা কি? When total charge to be made from the consumer is split into three part, তাহলে এই টোটাল চার্জটা তিনটে পার্টে ভাগ করেছে। একটা পার্টকে বলা হচ্ছে ফিক্সড চার্জ, সেমি ফিক্সড চার্জ আর রানিং চার্জ, এই তিনটে পার্টে ভাগ করেছে। এইটা হচ্ছে কিন্তু ফিক্সড চার্জ, এইটা সেমি ফিক্সড চার্জ, এইটা ভেরিয়েবল চার্জ। টু পার্ট ট্যারিফের সাথে খুব কম ডিফারেন্স রয়েছে, জাস্ট এখানে একটা অ্যাড হয়েছে ফিক্সড চার্জ। সাপোজ মিটার রেন্ট, কেউ কোনো এনার্জি কনজাম্পশন পুরো মাস জুড়ে হলোই না, ফর আ মান্থ এনার্জি কনজাম্পশন 0, কিন্তু তখনও তাকে কিন্তু একটা চার্জ দিতে হবে, সেটা হচ্ছে মিটার রেন্ট। তাহলে এই টাইপের মিটার রেন্টটা কিন্তু ফিক্সড, সে কোনো এনার্জি কনজাম্পশন করুক না করুক কোনো রকম ভাবে সেটা ভ্যারি করবে না, ম্যাক্সিমাম ডিমান্ডের উপর ডিপেন্ড করবে না, এনার্জি কনজাম্পশনের উপর ডিপেন্ড করবে না, তাকে কিন্তু পার্টিকুলার ওই চার্জটা দিতে হবে। এই টাইপ অফ চার্জটাকে বলছে ফিক্সড চার্জ। তার এক্সাম্পল হচ্ছে মিটার রেন্ট। এখানে দেখিয়েছি এ হচ্ছে ফিক্সড চার্জ মেড ডিউরিং দ্য each billing period, it includes the interest and depreciation of cost of secondary distribution and labor cost. বি হচ্ছে চার্জ পার কিলোওয়াট, আগের মতোই ম্যাক্সিমাম ডিমান্ডের উপর ডিপেন্ড করছে, চার্জ পার কিলোওয়াট অফ ম্যাক্সিমাম ডিমান্ড। আর সি হচ্ছে চার্জ পার কিলোওয়াট অফ এনার্জি কনজিউম, কত পার ইউনিট এনার্জি কনজাম্পশনের কত চার্জ, সেটা হচ্ছে এখানে সি। এই টাইপ অফ ট্যারিফটাকে বলা হয় থ্রি পার্ট ট্যারিফ। তাহলে টু পার্ট ট্যারিফের সাথে থ্রি পার্ট ট্যারিফের একটাই ডিফারেন্স, এখানে একটা ফিক্সড চার্জ আছে থ্রি পার্ট ট্যারিফে, টু পার্ট ট্যারিফে কিন্তু ফিক্সড চার্জটা নেই। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ। ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ কিন্তু সেম অ্যাজ টু পার্ট ট্যারিফ, যে ডিফারেন্সটা রয়েছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফে কিন্তু এই ম্যাক্সিমাম ডিমান্ড ক্যালকুলেট করার জন্য একটা ম্যাক্সিমাম ডিমান্ড মিটার, যেটা কিন্তু কনজিউমারের প্রিমিসেসের মধ্যে থাকতে হয়, সেই মিটার ওয়াইজ কিন্তু ম্যাক্সিমাম ডিমান্ড ক্যালকুলেট হয়, তার উপর বেস করে কিন্তু ট্যারিফ হয়। সেটাই এখানে বলেছে ইট ইজ সিমিলার টু দ্য টু পার্ট ট্যারিফ উইথ দ্য অনলি ডিফারেন্স দ্যাট দ্য ম্যাক্সিমাম ডিমান্ড ইজ অ্যাকচুয়ালি মেজার্ড বাই ইনস্টলিং আ ম্যাক্সিমাম ডিমান্ড মিটার। একটা ম্যাক্সিমাম ডিমান্ড মিটার বসানো হয় ইন দ্য প্রিমিসেস অফ দ্য কনজিউমারের প্রিমিসেসের মধ্যে একটা ম্যাক্সিমাম ডিমান্ড মিটার বসানো হয়, সেই মিটারটা কিন্তু ক্যালকুলেট করে ম্যাক্সিমাম ডিমান্ড, তার উপর বেস করে টু পার্ট ট্যারিফটা হয়। এই টাইপ অফ ট্যারিফটাকে বলা হয় কিন্তু ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ। নেক্সট হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ। পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ যেটা কিনা দ্য ট্যারিফ ইন উইচ পাওয়ার ফ্যাক্টর অফ দ্য কনজিউমার লোড ইজ টেকেন ইনটু কনসিডারেশন ইজ নোন অ্যাজ পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ। পার্টিকুলার এই টাইপে অফ ট্যারিফটা কিন্তু পাওয়ার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এই জন্য এই ট্যারিফটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ। পাওয়ার ফ্যাক্টর ট্যারিফের আবার তিনটে টাইপ হয়। ফার্স্ট টাইপ হচ্ছে কেভিএ ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ। এখানে এতক্ষণ আমরা ম্যাক্সিমাম ডিমান্ডটা যেটা দেখছিলাম সেটা কিসে ক্যালকুলেট করা হচ্ছিল, কিলোওয়াটে ক্যালকুলেট করা হচ্ছিল। কিলোওয়াট মানে কি? কিলোওয়াট মানে হচ্ছে কেভিএ ইনটু পাওয়ার ফ্যাক্টর। এই কেভিএ এর সাথে পাওয়ার ফ্যাক্টর মাল্টিপ্লাই করলে কিন্তু কিলোওয়াট হয়। তার মানে কেভিএ এর সাথে পাওয়ার ফ্যাক্টর কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। যদি আমি এখানে এটাকে এই পার্টে নিয়ে চলে আসি তাহলে কি হবে, কেভিএ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য পাওয়ার ফ্যাক্টর।
তাহলে যার পাওয়ার ফ্যাক্টর যত কম তার কিন্তু কেভিএ তত বেশি। It is modified from the two-part tariff. In this case, the fixed charges are made on the basis of maximum demand. তার মানে আগে কিলোওয়াটে হতো, এখন কিন্তু সেটা কেভিএ তে হচ্ছে। পাওয়ার ফ্যাক্টরটাকে কিন্তু এখানে কিলোওয়াট থেকে পাওয়ার ফ্যাক্টর ডিভাইড করে কেভিএ তে নিয়ে আসছি। এটাই বলেছে in which it is the two-part tariff. The fixed charge are made on the basis of maximum demand in kVA, not in kilowatt. এখানে kVA তে করা হচ্ছে। কেন? যে সিস্টেমে পাওয়ার ফ্যাক্টর যত কম তার kVA তত বেশি। তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড যখনই বেশি হয়ে যাচ্ছে তখনই কিন্তু তার টোটাল চার্জটা বেড়ে যাচ্ছে। খুব ভালো করে বুঝতে গেলে আমাদের এই গোটা এনার্জির যে ক্যালকুলেশনটা হয় সেটা কিসের উপর ক্যালকুলেশন হয়, কি টাইপ অফ পাওয়ারের উপর বেস করে ক্যালকুলেশন হয়, সেটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ারের উপর বেস করে কিন্তু ক্যালকুলেশন হয়। অ্যাক্টিভ পাওয়ার যার ইউনিট কিন্তু কিলোওয়াট, সেটা কি VI cos phi এর উপর বেস করে হয়। সাপোজ যদি আমি ভোল্ট 200 নিই, কারেন্ট 10 নিই, পাওয়ার ফ্যাক্টর 0.8 নিই, তাহলে 2000 ইন্টু 0.8 1600 হচ্ছে। আর যদি এই সেম ক্যালকুলেশনে পাওয়ার ফ্যাক্টর 0.7 নিই, তাহলে 200 ভোল্ট 10 অ্যাম্পিয়ার, পাওয়ার ফ্যাক্টর 0.7, এটা কত হচ্ছে 1400 হচ্ছে। তাহলে একদিকে এখানে 1600 হচ্ছে, একদিকে এখানে 1400 হচ্ছে। কখন বিলটা কম আসছে না, যখন পাওয়ার ফ্যাক্টরটা কম হচ্ছে তখন তার বিলটা কম আসছে। এবার সাপোজ এ আর বি তাদের দুজনের বাড়িতে, যার এ এর বাড়িতে পাওয়ার ফ্যাক্টর 0.8, বি এর বাড়িতে পাওয়ার ফ্যাক্টর 0.7, শুধুমাত্র পাওয়ার ফ্যাক্টর কম থাকার জন্য বি এর বাড়িতে কিন্তু তার বিলটা কম আসছে, তার ট্যারিফ মানে তাকে কিন্তু পে কম করতে হচ্ছে। তো এইটা তো হতে পারে না, তো একটা স্ট্যান্ডার্ড সিস্টেম রাখা দরকার। সেই জন্য কি হয়েছে, ম্যাক্সিমাম ডিমান্ডটাকে কেভিএ তে নিয়ে আসা হয়েছে। তাহলে যার বাড়িতে পাওয়ার ফ্যাক্টর কম তার বাড়িতে অটোমেটিক্যালি কেভিএটা বেশি হয়ে যাবে, তার রেসপেক্টে তাকে চার্জটা বেশি দিতে হবে। বি যদি এ থেকে বি এর কিন্তু ম্যাক্সিমাম ডিমান্ড, অ্যাকচুয়ালি কি হচ্ছে, বি এর তো বিল কম আসার কথা কিন্তু সেটা আসবে না, কারণ বি এর বাড়িতে এখন কি হয়েছে, বি এর যেহেতু পাওয়ার ফ্যাক্টর কম তাই তার কেভিএ রেটিং বেড়ে গেছে। তার জন্য এ যতটা কেভিএ রেটিং এর জন্য বা ম্যাক্সিমাম ডিমান্ডের জন্য এ যতটা টাকা দিয়েছে, বিকে কিন্তু তার থেকে বেশি টাকা দিতে হয়েছে, বেশি পে করতে হয়েছে। তাতে ওভারঅল সিস্টেমটা কি হয়েছে, ওভারঅল সিস্টেমটা কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এইটাকে বলা হচ্ছে কেভিএ ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ। এখানে বলা হয়েছে as KVA is inversely proportional to the power factor, therefore a consumer having low power factor has to contribute more towards the fixed charge. তার জন্য এ থেকে বি কে কিন্তু বেশি পে করতে হচ্ছে, বিকজ বি এর পাওয়ার ফ্যাক্টর কিন্তু কম রাদার দ্যান এ। তো এই টাইপ অফ ট্যারিফটাকে, যেখানে ম্যাক্সিমাম ডিমান্ডকে আমরা জাস্ট কি করেছি, কিলোওয়াটের জায়গায় কেভিএ তে নিয়েছি। কিলোওয়াট থাকলে এটা হচ্ছিল না, কেভিএ তে আনলে সেখানে পাওয়ার ফ্যাক্টরের কনসিডারেশনে চলে এসছে, তার জন্য এই সিস্টেমটা কিন্তু ব্যালেন্স হয়েছে। এই টাইপ পাওয়ার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে সিস্টেমটা। এই টাইপ অফ ট্যারিফটাকে বলছি কেভিএ ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ। নেক্সট যে টাইপ অফ ট্যারিফ হয় সেটা হচ্ছে স্লাইডিং স্কেল ট্যারিফ। স্লাইডিং স্কেল আমি বলে দিচ্ছি, 0.8 ল্যাগিংকে একটা স্ট্যান্ডার্ড ভ্যালুতে দেওয়া হয়েছে। যাদের পাওয়ার ফ্যাক্টর এই 0.8 এর থেকে বেশি, সাপোজ 0.9 ল্যাগিং, আর এদিকে সাপোজ 0.7 ল্যাগিং, তাহলে যার পাওয়ার ফ্যাক্টর কম তাকে কি হবে, তাকে একটা পেনাল্টি এখানে চার্জ করা হবে। 0.8টা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে রেফারেন্স। এর থেকে পাওয়ার ফ্যাক্টর কম মানে 0.7 হলে তাকে একটা পেনাল্টি চার্জ করা হবে, আর 0.9 ল্যাগিং হলে, তার থেকে পাওয়ার ফ্যাক্টর বেশি হলে তাকে একটা কোথাও গিয়ে একটা ডিসকাউন্ট দেওয়া হবে। তাতে কি হবে, যার পাওয়ার ফ্যাক্টর বেশি তার কিন্তু বিল বেশি আসবে না, যেহেতু তাকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, কোথাও না কোথাও গিয়ে সেটা ব্যালেন্স হয়ে যাবে রেফারেন্সের সাথে। আর যার পাওয়ার ফ্যাক্টর কম তাকে কিন্তু কম বিল পে করলে হবে না, সে কিন্তু গিয়ে 0.8 এর সাথে, যেহেতু তাকে বেশি তাকে যেহেতু এক্সট্রা একটা পে করতে হচ্ছে, পেনাল্টি দিতে হচ্ছে, তাই গিয়ে সেটাও ডিফারেন্সের সাথে ব্যালেন্স হয়ে যাবে। তো কি বলা হয়েছে এখানে, দিস ইজ অলসো নোন অ্যাজ অ্যাভারেজ পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ। ইন দিস কেস অ্যান অ্যাভারেজ পাওয়ার ফ্যাক্টর সে
as 0.8 lagging is taken as a reference হিসেবে নেওয়া হয়েছে। if the power factor of the consumer falls below this factor suitable additional charge are made, যদি এর থেকে কমে যায় তাহলে এখানে additional charge দিতে হয়। on the other hand if the power factor is above the reference, যদি power factor টা রেফারেন্সের থেকে বেশি হয়ে যায় a discount is allowed to the consumer, তাহলে এই টাইপ অফ ট্যারিফটাকে বলা হচ্ছে স্লাইডিং স্কেল ট্যারিফ। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কিলোওয়াট এন্ড কেভিএআর ট্যারিফ। অ্যাকচুয়ালি টোটাল পাওয়ারটাকে এখানে কি করা হয়েছে, টোটাল পাওয়ারটার দুটো পার্ট হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, একটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। এটা হচ্ছে VI cos phi, VI sin phi। এখানে কি হচ্ছে, in this video both the active power and the reactive power supplied are charged separately. A consumer having low power factor will draw more reactive power and hence they have to pay the more charge. একটা কনজিউমারকে তার অ্যাক্টিভ পাওয়ারের জন্য চার্জ দিতে হচ্ছে, রিঅ্যাক্টিভ পাওয়ারের জন্য তাকে চার্জ দিতে হচ্ছে। এবার যার পাওয়ার ফ্যাক্টর 0.8 আর যার পাওয়ার ফ্যাক্টর 0.7, এই দুটো কেস আমরা দেখছি। তাহলে যেহেতু 0.8 তার মানে কি হচ্ছে VI cos phi কিন্তু এখানে কিন্তু যেহেতু এর পাওয়ার ফ্যাক্টর বেশি তাহলে এর অ্যাক্টিভ পাওয়ারের চার্জ কিন্তু বেশি। এবার 0.8 হলে এর আবার এটা তো পাওয়ার ফ্যাক্টর মানে cos phi, পাওয়ার ফ্যাক্টর cos phi, তাহলে এর যেটা হবে এর 0.6 হবে হচ্ছে sin phi টা। তাহলে পাওয়ার ফ্যাক্টর যার 0.8 তার sin phi কিন্তু 0.6, তাহলে এক্ষেত্রে তাকে অ্যাক্টিভ পাওয়ারে চার্জ বেশি দিতে হবে কিন্তু তাকে রিঅ্যাক্টিভ পাওয়ারে কিন্তু রেসপেক্টিভলি চার্জ কম দিতে হবে। উল্টো দিকে যার পাওয়ার ফ্যাক্টর 0.7 তার অ্যাক্টিভ পাওয়ারের চার্জ কিন্তু কম দিতে হবে, উল্টো দিকে তার রিঅ্যাক্টিভ পাওয়ারের চার্জ কিন্তু বেশি দিতে হবে। তাহলে কোনোভাবে পাওয়ার ফ্যাক্টর যদি কমে যায় তাহলে সেদিকে ধরো সাপোজ কারণ কোনো কনজিউমারের পাওয়ার ফ্যাক্টর লো, তাহলে তাকে অ্যাক্টিভ পাওয়ারের রেসপেক্টে চার্জ কম দিতে হলেও তাকে রিঅ্যাক্টিভ পাওয়ারের রেসপেক্টে কিন্তু তাকে চার্জ বেশি দিতে হবে। তার মানে সেই কনজিউমারের অ্যাক্টিভ পাওয়ারও ক্যালকুলেট হবে, সেই পার্টিকুলার ওই কনজিউমারের কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ারও ক্যালকুলেট হবে। অ্যাক্টিভ পাওয়ারের জন্য চার্জ যদি তাকে কম দিতে হয়, রিঅ্যাক্টিভ পাওয়ারের জন্য তাকে চার্জ বেশি দিতে হবে। উল্টো দিকে অ্যাক্টিভ পাওয়ারের জন্য চার্জ যদি তাকে বেশি দিতে হয়, সেদিক থেকে রিঅ্যাক্টিভ পাওয়ারের জন্য তাকে চার্জ কম দিতে হবে। কারণ cos phi এর ভ্যালু হাই হলে sin phi এর ভ্যালু কমে যাবে, আবার cos phi এর ভ্যালু লো হলে sin phi এর ভ্যালু অটোমেটিক্যালি বেড়ে যাবে। তাতে both systems will be balanced for a particular consumer। তো এই হলো এই টাইপটাকে ট্যারিফটাকে আমরা বলছি কিলোওয়াট এন্ড কেভিএআর ট্যারিফ। এটা একটা কিন্তু পাওয়ার ফ্যাক্টর ট্যারিফের কিন্তু একটা পার্ট, একটা টাইপ। তাহলে তিনটে টাইপ, স্লাইডিং স্কেল ট্যারিফ, কিলোওয়াট এন্ড কেভিএআর ট্যারিফ আর কেভিএ ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ। এই তিনটে টাইপ হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ট্যারিফের এই তিনটে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ট্যারিফের ক্লাসিফিকেশন। নেক্সট একটা ইম্পর্টেন্ট ট্যারিফের কথা বলবো, সেটা হচ্ছে খুব মডার্ন স্ট্রাকচার অ্যাভেলেবিলিটি বেসড ট্যারিফ বা এবিটি। এবিটি কি হয়, এটা খুব সোজা এক্সাম্পল দিই। সাপোজ সকাল 10টা 12টা দুপুর 2টোর সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বা ইডেন গার্ডেন থেকে হাওড়া স্টেশন পর্যন্ত ট্যাক্সির যা ফেয়ার হয়, রাত 2টোর সময় যেদিন আইপিএল ম্যাচ বা কোনো ম্যাচ যদি রাত 2টোর সময় বা 12টার সময় শেষ হয়, সেই সময় ট্যাক্সি ফেয়ার কিন্তু বেশি হয়ে যায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে ডিমান্ডের সাথে সাপ্লাইয়ের একটা মিসম্যাচ। যখন ডিমান্ড বেশি সাপ্লাই কম তখন চার্জ বেশি, যখন ডিমান্ড কম সাপ্লাই বেশি তখন তার চার্জ কিন্তু কম। তো ট্যারিফটাও এরকম স্ট্রাকচার, যখন পাওয়ার স্টেশন থেকে জেনারেটেড পাওয়ার মানে তার সাপ্লাইটা বেশি, পাওয়ার সাপ্লাইটা বেশি কিন্তু ডিমান্ডটা কম আছে, তখন কিন্তু কম রেটে
কিন্তু পাওয়ারকে এখানে কিন্তু ট্যারিফ কিন্তু কমে যায়। তাতে কি হয়, তাতে কনজিউমারের এটা মনে হয় যে পাওয়ারটা এখন এখানে পাওয়ার কনজিউমার কিন্তু আগে থেকে দেখতে পায় যে এই টাইমে কিন্তু তার রেট কম, তখন কনজিউমারের মধ্যে একটা অ্যাট্রাকশন তৈরি হয় যে ওই টাইমে পাওয়ারটাকে এনার্জিটাকে ইউটিলাইজ করার, যতটা ইউটিলাইজ করা যায়। তাতে কি হয়, যে পাওয়ারটা ইউটিলাইজ যদি বেশি হয়, যেহেতু এখানে সাপ্লাই বেশি ইউটিলাইজ হয়ে যাচ্ছে, ওয়েস্টেজ অফ পাওয়ারের পসিবিলিটি কিন্তু কমে যাচ্ছে। কিন্তু যদি এই ব্যাপারটা না থাকতো, ইকুয়ালি ব্যালেন্স করা থাকতো, তাহলে কিন্তু ওয়েস্টেজ অফ পাওয়ার হতো। কারণ কনজিউমার তখন যদি ধরো সাপোজ আমি কথা বলছি 100 হচ্ছে সাপ্লাই, নর্মাল ওয়েতে কনজিউমারের ডিমান্ড হচ্ছে 40। এবার এটা হচ্ছে ইন জেনারেল ওয়েতে চলছে, স্ট্যান্ডার্ড রেটে কিন্তু পাওয়ার রয়েছে। এবার যদি পাওয়ারের এনার্জির রেট কমিয়ে দেওয়া হয়, ট্যারিফ স্ট্রাকচার অনুযায়ী রেট যদি কমিয়ে দেওয়া হয় এই সিচুয়েশনে, তো যে 40 ইউনিটস এখানে কনজাম্পশন হচ্ছে সেটা বেড়ে গিয়ে কিন্তু 60 বা 70 হয়ে যাবে। তার মানে আগে যেখানে 60 ওয়েস্টেজ হতো, এখন ওয়েস্টেজ অফ পাওয়ার হয়ে যাবে 40, কেননা যেহেতু এখানে রেটটা কমে গেছে। তাহলে ওয়েস্টেজটা কিন্তু কমে গেল, কিছুটা পাওয়ার কিন্তু এখানে আমরা সাপ্লাই করে দিতে পারলাম। আবার তাতে এইটা একটা সুবিধা হলো, এটা একটা অ্যাডভান্টেজ। আবার যখন পাওয়ার সাপ্লাই কম, সাপোজ 100 হচ্ছে আমার সাপ্লাই, ডিমান্ড হয়ে গেছে 120, আমাকে কনজাম্পশন কমাতে হবে, তখন আমরা কি করব, ট্যারিফকে হাই করে দেবো, রেটকে পার ইউনিট রেটকে আমরা বাড়িয়ে দেবো। তখন কি হবে, কনজিউমারের মধ্যে একটা এই মেন্টালিটিতে আসবে কনজিউমার, তারা কিন্তু তাদের পাওয়ার কনজাম্পশনকে কমাতে চাইবে, এনার্জি কনজাম্পশনকে কমাতে চাইবে। যেই কমে যাবে তখনও তাতে কি হবে, তাতে কিন্তু ডিমান্ডটা 120 থেকে নেমে 100 বা তার নিচে চলে আসবে। তার জন্য কোনো পাওয়ার কাট বা লোডশেডিং এর পসিবিলিটি কিন্তু থাকবে না, সেদিক থেকে কিন্তু সিস্টেমটা বেঁচে যাবে। তাহলে এই টাইপ অফ সিস্টেমকে মানে জাস্ট অ্যাভেলেবেল অনুযায়ী যে ট্যারিফ সেটাকে বলা হয় অ্যাভেলেবিলিটি বেসড ট্যারিফ, আর এই টাইপটাকে বলা হয় ডিমান্ড রেসপন্স। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট টপিক, অ্যাভেলেবিলিটি বেসড ট্যারিফ। এটা হচ্ছে জাস্ট সাপ্লাই আর ডিমান্ডের উপর বেস করে এই ট্যারিফ কিন্তু সাজানো হয়। এখানে দিয়েছে ইজ এ টাইপ অফ ট্যারিফ স্ট্রাকচার ইউজড ইন সাম রিজিয়নস অ্যান্ড পাওয়ার মার্কেটস। এবিটি আর ডিজাইন টু এনকারেজ এফিশিয়েন্ট and reliable electricity generation and consumption by incorporating the elements of availability or reliability into pricing. তাহলে এই জাস্ট আমি এখানে আমি কি ইনক্লুড করেছি, এখানে আমি যেটা ইনক্লুড করেছি ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে একটা ম্যাচ করানোর চিন্তা ভাবনা এখানে আমরা অ্যাড করেছি, যাতে কি হচ্ছে সেই অনুযায়ী ট্যারিফটাকে আমরা চেঞ্জ করছি যাতে সাপ্লাই আর ডিমান্ড ব্যালেন্স থাকে। তো এটাই হলো অ্যাভেলেবিলিটি বেসড ট্যারিফ। এটাকে আরেকটা বলা হয় ডিমান্ড রেসপন্স, যাতে সিস্টেম রিলায়েবল হয় অ্যান্ড পে লেস when it is ready to available and reliable। এবার যখন অ্যাভেলেবিলিটি বেশি থাকে তখন কনজিউমারকেও কিন্তু পে কম করতে হয়, বোথ এন্ড সাপ্লায়ার এন্ড আর ওদিকে কনজিউমার এন্ড, দুদিক থেকে কিন্তু এই অ্যাভেলেবিলিটি বেসড ট্যারিফ কিন্তু বেনিফিশিয়ারি। সাবসিডাইজেশন কি, ডাইরেক্ট সাবসিডি দেওয়া হয়, আর ডাইরেক্ট সাবসিডি মানে সবার জন্য এই সাবসিডি রয়েছে। আর আরেকটা টাইপ সাবসিডি হয় টার্গেটেড বেস সাবসিডি, যেখানে লো ইনকাম হাউসহোল্ডস যারা রয়েছে বা এগ্রিকালচারাল ইউজের জন্য সেখানে কিন্তু পার্টিকুলার কিছু কিছু জায়গায় সাবসিডি দেওয়া হয়, সেটাকে বলা হয় টার্গেটেড সাবসিডি। A cross subsidization occurs when one group of consumers pay higher electricity tariff to offset the lower tariff paid by another group। এখানে ডিফারেন্ট টাইপস অফ গ্রুপের জন্য আলাদাভাবে সাবসিডি দেওয়া হয়, এটাকে বলা হয় ক্রস সাবসিডাইজেশন। রেসিডেন্সিয়াল অ্যান্ড এগ্রিকালচার ইউজার অফেন পে বিলো দ্য কস্ট অফ সাপ্লাই, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল পে হায়ার ট্যারিফ কভার দ্য ডিফিট। তার মানে কি, যেখানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইউজার রয়েছে, কনজিউমার রয়েছে বা কমার্শিয়াল কনজিউমার রয়েছে, তারা যেহেতু বিজনেস করছে তাই তাদেরকে কিন্তু তাদের কিন্তু ট্যারিফে কিন্তু তাদের ট্যারিফটা কিন্তু হাই, তাদের পার্টিকুলার তাদের জন্য কিন্তু তাদের পার ইউনিটের রেটটা কিন্তু হাই। অন্যদিকে এগ্রিকালচারাল বা রেসিডেন্সিয়াল ইউজারের জন্য পার ইউনিটের কিন্তু ট্যারিফটা কিন্তু লো। এই করাতে কি হচ্ছে, ওভারঅল সিস্টেমটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। পুল ট্যারিফ রয়েছে। পুল ট্যারিফটা হচ্ছে a tariff system that consolidates the total transmission cost and allocates them personally among the user for the transmission network। যে
কি কি জায়গায় আমরা টু রিকভার দ্য কস্ট অফ অপারেটিং, মেনটেনিং অ্যান্ড এক্সপ্যান্ডিং দ্য ট্রান্সমিশন ইনফ্রাস্ট্রাকচার, কত দূরে আমার ট্রান্সমিশন হচ্ছে তার উপর বেস করে যখন ট্যারিফ স্ট্রাকচারকে দাঁড় করানো হয় তখন সেটাকে বলা হয় পুল ট্যারিফ। এখানে কি হয়, টোটাল ট্রান্সমিশন কস্ট এন্ড অ্যালোকেট দেম প্রপোর্শনালি অ্যামং দ্য ইউজার অফ ট্রান্সমিশন নেটওয়ার্ক। ট্রান্সমিশন নেটওয়ার্ক যত বেশি হবে তত কিন্তু তার ট্যারিফ কিন্তু বেশি হবে, তত কিন্তু পার ইউনিটের কস্টিং কিন্তু বেশি হবে। এই টাইপ অফ ট্যারিফকে বলা হয় পুল ট্যারিফ। ফাইনালি এইটাই হলো ওভারঅল আমাদের ট্যারিফের ক্লাস। তোমাদের আশা করছি ভিডিওটা হেল্পফুল হবে। যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে, যদি ওভারঅল ট্যারিফ নিয়ে কোনো কোয়ারি থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এখানে আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে, আমাদের ভিডিও যদি ভালো লাগে, তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের কমিউনিটিতে জয়েন করতে পারো। অবশ্যই এটা কমিউনিটি, এখানে অ্যাডমিশন নিতে পারো। এখানে ডিপ্লোমা, বিটেক, কম্পিটিটিভ এক্সামের ক্লাস অনলাইন অফলাইন মোডে কিন্তু হয়। ওভারঅল ডিটেলস জানার জন্য কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস আমাদের দেওয়া রয়েছে। আর প্লে স্টোরে কিন্তু নলেজ সেল অ্যাপ রয়েছে, যেখান থেকে তোমরা পে করে কিন্তু তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা কোর্স কিন্তু সেখান থেকে সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ।